Hello everyone, this is Sharantika and welcome to my another vlog. তো আজকে সারাদিনের এক্সহশন এর পর ভাবলাম ভিডিও বানাবো না। তারপর ভাবলাম 2 মিনিট একটা শেয়ার করা যেতেই পারে। তো আজকে ছিল এবং এখনো আছে 12টা বাজেনি। ইন্টারন্যাশনাল হ্যাপি উইমেনস ডে মানে নারী দিবস আরকি। তো আমি কাজের সূত্রে মানে অফিসিয়াল কাজ বলো যে মানে যেরকমই কাজ হোক না কেন সেটার মধ্যে জড়িত 2017 সাল থেকে মানে আমার আফটার মাই গ্র্যাজুয়েশন। আম তারপর থেকে কাজের প্রেশার বেড়েছে, পরিধি বেড়েছে বিভিন্ন জায়গায়, যাতায়াত বেড়েছে। কিন্তু রিকগনিশন পাওয়া যেই ফিল্ডে আছি সেই ফিল্ডে রিকগনিশন পাওয়াটা খুব চাপের। মানে চট করে পাওয়া যায় না। ধীরে, ধীরে পরিচিতি গড়তে, গড়তে একটা ইমেজ তৈরি হতে, হতে দেন পাওয়া যায়। বানাতে হয়েছে তাতে তো সময় লাগবেই স্বাভাবিক। একটা ৮ বছর হয়ে গেল মোটামুটি আমার। হুম? কাজের সাথে জড়িত। এখন প্রেশারটা একটু বেশিই বেড়েছে। তো কোনোদিনও এই উইমেনস ডে, মেনস ডে তারপরে কি সব যেটা থাকে এই যে ভ্যালেন্টাইনস উইক গেল অল দ্যাট থিংস যেগুলো কোনোদিনও মানে ওই সেলিব্রেটেড সুযোগ হয়নি। কারণ আম নট অনলি যে বয়ফ্রেন্ড থাকতে হবে বা আম একটা কারো সাথে মানে স্পেশাল কারো সাথে শেয়ার করতে হবে না। মানে কাজের সূত্রেও তো আজকাল সবাই সব রকম ভাবে পালন করে তো আমার কোনোদিনও সুযোগ হয়ে ওঠেনি। এই সমস্ত পার্টিকুলার ভাবে টেরি ডে, চকোলেট ডে ইত্যাদি, ইত্যাদি না কোনোদিনও না। যেটা বলছিলাম যে আগের দিন বলেছিলাম একেকটা করে ইনসিকিউরিটির কথা বলবো। তো আজকে উমেনস ডে এখনো আছে। তো আজকে হয়তো আমি ভিডিওটা পোস্ট করব না। কারণ হবে না হয়তো। তো কালকে করব। তো যেটা বলার এই যে ইনসিকিউরিটির কথা। আমি ছোটবেলা থেকে আ বাবা বরাবরই চেয়েছিল যে আমি একটা মানে যেরকম ওয়েল এস্টাবলিশড সবাই যেন দেখবে সব বাবা-মাই চায়, আমার বাবা-মাও চেয়েছিল। কিন্তু বর্তমান অবস্থা দাঁড়িয়ে তার সেটা হচ্ছিল না। যেগুলো মানে কাজের নেই বলে যে ডিপ্রেশনটা আসে আমাদের লাইনের কাজ কি? যদি আমি যদি শুধু সোশ্যাল ওয়ার্কার ধরে নিই যে আমাদের একটা আ আশ্রমের যে সমস্ত লিডিং পজিশনের কাজ বা সেক্রেটারির কাজ বা কোনো সিইওর কাজ যেটা হয়ে থাকে ন্যাচারালি ভীষণ তো চাপের কাজ। সেখানে টাকা-পয়সা নিজের নিজের মানে কাজের আর কি টাকা আমি নিবো আরকি। মানে দেখা যাচ্ছে একটা এনজিও চলে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো সেখানে যদি দাঁড়িয়ে আমি আমাদের কাছ থেকে আর কি পয়সা ডিমান্ড করব, তাই তো? কিন্তু কাজ তো হচ্ছে। ২৭ বছর ধরে যখন চলছে। আমি যদি ৭ বছর ধরে কম করে যে এই কাজের সাথে জড়িত, তো আমি তো এখন বাবাকে বলতে পারি না, "বাবা আমাকে বেতন দাও।" যেহেতু আমার বাবা সেক্রেটারি। তো বাবা আমাদের তো স্টাফ আছে প্রচুর, তাই কিনা? একটা অনাথ আশ্রম চালাতে গেলে নাইট গার্ড লাগে, রান্নার মাসি লাগে ইত্যাদি প্রভৃতি লাগে। তারপরে কেয়ারটেকার লাগে, ওটা টিচার লাগে যেটা বাচ্চারা পড়ায়। বিভিন্ন ধরনের স্টাফ তো আমাদের থাকে। রান্নার ১ জন না ২ জন আছে যেটা ১০০ টা মিল রান্না হয়। কখনো শেয়ার করা যাবে বা কখনো দেখানো তো অবশ্যই দেখাবো। ধীরে, ধীরে যখন ফর্মে নেমেছি YouTube ভিডিও বানানোর বা ভয়েস ওভার দেওয়ার সেহেতু নিশ্চয়ই দেখানো যাবে যে আমাদের ৩০ টা অনাথ বাচ্চা বাদ দিয়েও ১০ জন স্টাফ আছে। তাদের তো বেতন নিশ্চয়ই দিতে হয়। কিন্তু আমি নিজে যদি হই সেটা আমি যদি সেরকম সিইও পজিশনে থেকে যদি আমি নিজেই বেতন নিই তাহলে লজ্জাজনক হয়ে যায়। লজ্জা ঠিক না, নিজের প্রয়োজনীয়তা তো মেটাই। কিন্তু মানুষ কি বুঝতে চায় না। যেটা আমি বললাম ইনসিকিউরিটির কথা সেটাই। যে বলছে কেউ যদি জিজ্ঞাসা করে যে, "এখন কি করিস?" তা আমি বরাবরই বলেছি, "ওই যে আমাদের আশ্রম আছে সেটাতে।" বলল, "ওটা তো করিস, আর কি করিস?" "আর কি করব? কি করব আর?" আমি উত্তর দিতে পারিনি। তো এখন আমি উত্তর দিতে পারি। এখন আমি ওই বললাম আগের দিন যে আমি এখন খুব পাথর হয়ে গেছি। উত্তর দিতে ভালো পারি বা বিভিন্ন ধরনের বাজে কথার সম্মুখীন হয়েও নিজেকে সুন্দরভাবে সেটাকে উত্তর দিয়ে বেরিয়ে আসতে পারি। আগে যেটা পারতাম না। তো আমি এই, এই যে প্রবলেমটা এখনো ভুগছি যে কি করি? একটা আশ্রমের সিইও পজিশনে থাকার প্রচুর চাপ। আর এই
অফিসিয়াল কাজ দেখা, বিভিন্ন রকমের আ ডেভেলপমেন্ট কাজ দেখা ইত্যাদি যে সমস্ত থাকে। আমাদের ছেলেরা যোগা খুব ভালো করে। সে যোগা রিলেটেড কাজকর্ম দেখা, অফি অফিসে কাকে কোন চিঠি করতে হবে, কি রিনিউয়াল করতে হবে, কি না ইত্যাদি প্রভৃতি সবই কাজ দেখা। আমি তো আগের দিনই বললাম, একটা বাবা-মাদের যখন বয়স হচ্ছে তখন ছেলে-মেয়েদের কিছু, কিছু দায়িত্ব নিয়ে নিতে হয়। সেটা নেওয়ার ফলে চাপ বেড়েছে। কিন্তু আশেপাশের মানুষকে আমি এখনো বুঝিয়ে উঠতে পারছি না যে what I actually do। ওরা ভাবছে আমি বসে, বসে সময় মানে ঘাসে মুখ দিয়ে চলছি বা কি বলবো আমি ঘাস কাটছি যেটাকে বলে। তো কাটছি আমার তাদেরকে এখন মনে হয় যে এত ইনসিকিউরিটি থেকে একটা হওয়া এবং সেখান থেকে ওভারকাম এর কথাটা আমি বলেছিলাম। তা এখন আমার মনে হয় যে আ they are nobody to me। মানে গায়ে লাগে না আমার কথাবার্তা। যদি আমাকে বলে আ যেমন আজকেই একটা কথা হচ্ছিল যে উম তাছাড়া কি করা হয়? কি তাছাড়া কি করব? আমি সারাদিন নাওয়া খাওয়ার সময় পাই না এই করতে গিয়ে। আর কি করব? আমি একটা আশ্রমের লিডিং পজিশন এ আছি। আর তাছাড়া এখানে আমাদের বাই গড গ্রেস যে সবসময় ঠাকুরকে আনি। কারণ আমাদের এখানে বালুরঘাটে আরকি আম ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। সেখানে আম এক রেড ক্রস ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বালুরঘাটে। সেখানে একটা কম্পিটিটিভ এক্সাম এর কোচিং সেন্টার খোলা হয়েছে। যেটা আমার কর্মের সততার জন্য ডিএম অফিস থেকে আম আমাকে সেই জায়গাটা মেন্টর করার জায়গাটা দিয়েছে। যে ইনস্টিটিউশনটা চলছে আম সাকসেসফুলি বলতে পারি না। কেবল সদ্যোজাত শিশুর মতো ৩ মাস বয়স হলো। ৩ মাসও ফুল হয়নি। ২.৫ মাস হতে চলল। এবং মোটামুটি যা চলছে সেখানে বিভিন্ন রকমের অফিসার র‍্যাংকের আম ১০ থেকে ১৫ টা অফিসার ক্লাস নেন এবং বিভিন্ন স্কুলের না আ প্র টিচার এবং প্রফেসর যারা আছে, বিভিন্ন কলেজের প্রফেসর মানে সবাই হাই র‍্যাংকের সবাই সেখানে ক্লাস নেন। মানে কম্পিটিটিভ এর জন্য পড়ান এবং তাকে মানে তাদের থেকে এক্সপেরিয়েন্স তো আর কেউ নেই। এখন যদি আমি টিচার মানে টিউশন টিউটর তার থেকে বেশি এক্সপেরিয়েন্সড। কারণ ওরা জানে ওরা কি করে চাকরিটা পেয়েছে। আমরা তো সেটার জন্যই মেইনলি পড়ার চেষ্টা করছি। কম্পিটিটিভ মানেই তো তাই। সেখানে বিভিন্ন রকমের তাহলে একটা ভালো কাজের সাথে জড়িত। সেখানে এতজন অফিসারদের সাথে জড়িত। সবাই আমাকে ভীষণই ভালোবাসে। আমিও তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি বলেই তারা আমাকে ভীষণ ভালোবাসে। আমার মধ্যে অশ্লীলতা তারা দেখতে পায়নি বা আমার মনে হয় সেটা ঠাকুর প্রদত্তভাবে যে তারা আমাকে বিশ্বাস করতে পেরেছে এবং সেই মেন্টরের জায়গার পজিশনটা আমাকে দিয়েছে। তাহলে হোপফুলি জায়গাগুলো ভালো এবং আশ্রম করছি তার জন্যই তো এগুলো অপরচুনিটি গুলো আসছে এবং ভালো, ভালো মানুষদের সাথে ওঠা বসা করার সুযোগটা হচ্ছে। তারপরেও কিছু আশেপাশের ক্লোজেস্ট ওয়ান তারাই তো মেইন ইনসিকিউরিটি গুলো তৈরি করে যারা আমাদেরকে ভালো করে চেনে তারাই তৈরি করে ক্ষতগুলো। তো আজকে উইমেনস ডে। তো আমার জীবনে অনেকগুলো মহিলা এমন আছে যেমন ভালো আছে ভালো মানে সর্বপ্রথম আমার মা আছে। যোদ্ধা বলা যেতে পারে। উম আমাকে জন্ম দিয়েছে এবং তাগড়াই তৈরি করেছে। সাইজে গেলে হবে না মানে আমাকে যথেষ্ট যোগ্য বানিয়েছে সমাজের সাথে। অনেক, অনেক স্যাক্রিফাইস আছে সেগুলো প্রকাশ্য নয় তাই বলছি না। কারণ স্যাক্রিফাইস এর কথা সবাই বলে। আগে আরেকটু দাঁড়িয়ে যাই তারপরে বলা যাবে। তো অনেক মহিলা এমনও আছে যারা বিভিন্নভাবে লট অফ টাইম আমাকে হিউমিলিয়েট করে আমাকেই ছোট করেছে। আমি তাদেরকে অনেকবার শেয়ার করেছি যে, "জানো আমার এই দিকটা নিয়ে অনেকে ছেলেখেলা করছে বা অনেকে মানে ছেলেখেলা মানে আমার ভাষার দক্ষতা হারিয়ে বিভিন্ন রকমভাবে ভাষা প্রয়োগ করছে। তো দেখ কেন যে বলে এরা এরকম?" তখন বলল, "ওহো! তাই তো। কেন যে বলে?" ২ থেকে ৩ মিনিটের মধ্যে সেই আবার আরেকজনকে বলছে, "দেখ এই কালো মেয়েটা বা বেঁটে মেয়েটা আবার এসছে একই গান গাইতে।" আমারই সামনে বলছে। তাহলে আমার কোথায় যাবে? আমি তাকে বিশ্বাস করতে পারবো বা আমার কারো প্রতি বিশ্বাস থাকবে? থাকবে না। তারা বলছে, "তুই আর কি কাজ করিস?" তোর তো মানে হয়তো বললাম যে, "কালকে একটু যাস তো আমার সাথে?" তখন আমি বললাম, "কালকে তো হবে না। কালকে আমি ব্যস্ত আছি। আমার কাজ আছে।" "কি কাজ এমন করিস? শুয়েই তো থাকিস বাড়িতে।" এই যে ছোট, ছোট pronunciation গুলো ছোট, ছোট যে এই যে টিটকিরি মারা কথা, ছোট, ছোট পিঞ্চ করে দেওয়া কথা।
যেগুলো মানুষকে আম উঠ উঠতে তো সাহায্য করেই না, বরং যেখানে আছে সেখান থেকেও গর্তে নেমে যায়। আর সেখান থেকে উঠতে বছর, বছর টাইম লেগে যায়। কেউ তো মানে ভুল ডিসিশন নিয়ে লাইফটাকেই শেষ করে দেবে বলে মনে করে। মানে এতটাই নিকৃষ্টতম পজিশনে চলে যায় তখন মানসিকতাগুলো মানুষের। কারণ, কারণ এই বলতে পারি বলে বলে দিলাম। তারপরে যদি বলি, "এসব কেন বলো তুমি?" বা "এসব বলার তো তোমাকে আমি ঔদ্ধত্যটা দিইনি।" তখন বলবে, "তুই এত মাইন্ড করিস? আমি তো ইয়ার্কি মেরে বললাম।" এটা ইয়ার্কি? তো যদি লাইফে এরকম ধরনের কোনো মানুষ তোমার অ্যারাউন্ড এ থাকে, যারা তোমাকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করে বা ছোট করে বা মনে করে যে, "তুই আবার কি করিস? তোর আবার কি?" তোর এই যে টোন, যেটা আমরা টোন বুঝি তো, কুকুরও টোন বোঝে তো মানুষ বুঝবে না কেন? তো যদি মনে ক মানে কখনো হয় যে একাধিকবার একটা মানুষ এরকমভাবে ভাষা প্রয়োগ করছে, তাদেরকে কাট দেম অফ। এটা সবচেয়ে বেটার আইডিয়া। আমি চট করে বেরোয় আসতে পারিনি। আমার অনেক সময় লেগে গেছে। এরকম প্রচুর মানুষ, প্রচুর মহিলা, যারা আমি তাদেরকে দুঃখ বলার চেষ্টা করেছিলাম যাতে সে আমাকে হাত ধরে টেনে তোলে। কিন্তু তারা তোলেনি, বরং আমাকে গর্তে ঠেলে দিয়েছে এবং আমাকে বিভিন্ন পরিস্থিতিতে আমার দুর্বলতাগুলোকে লোকের কাছে তুলে সে হাসাহাসি করেছে এবং আমাকে এই যে টোন গুলো, "তোর আবার কি? তুই আবার কি কাজ করিস? তোর আবার কি? তোর এই যে আমার সাথে এই ইয়ারিং টা কেন পড়েছিস?" মানে সামথিং এরকম। আমি তো একটু আমি যেমন না সেজে থাকি, আমি তেমন সেজে থাকি। আমি তেমন আ একটু মানে মিসম্যাচ সাজি। আমার ভালো লাগে। কারণ আমি ক্যারি করতে পারি। আমার মনে হয় সেটা। সব জায়গায় না, জায়গা বিশেষে। তাই আমি সাজি। সেটা আমি কাউকে কৈফিয়ত দিতে পারি না। ক আদৌ ইচ্ছাও নেই। কিন্তু মানুষের এই ভাষার উপরে ক্ষমতা না থাকার কারণে সম্পর্কগুলো ধীরে, ধীরে নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়াটাই উচিত। তো ওমেনস ডে তে উম সমস্ত women-দেরকে আমার এটাই কথা বলার, সবার লাইফে আ মহিলারা যারা স্ট্রাগল করে বা মেয়েরা যারা স্ট্রাগল করে, তাদের সবচেয়ে বড় বাধা মেয়েরাই হয়। ছেলেরা তো হয়, সিচুয়েশন হয়। অনেক সময় অনেক রকম হয়। আমারও সিচুয়েশন তো বটেই। মেয়েদের সিচুয়েশন সবসময় মানে উল্টো দিকে থাকে, ফরে থাকে না। কারণ তাদেরকে জায়গাটা মেরে কেটে বানাতে হয়। আর ছেলেদেরকে বলে, "বানানো কেন হলো না?" বানাও তুমি। আর মেয়েদেরকে বলো তোমার বানানোর দরকার নেই। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ওরা ওদের মতো স্ট্রাগল করে, আমরা আমাদের মতো। আমরা অস্তিত্ব তৈরি করার জন্য স্ট্রাগল করি। ওদের অস্তিত্ব কেন তৈরি হচ্ছে না সেটার জন্য স্ট্রাগল করে। মানে ওদেরকে অস্তিত্বটা মানে বানাতেই হবে এবং আমাদের বানাতে চাইলেও আমাদের সোসাইটি বা আশেপাশের মানুষজন আমাদের বানাতে দেয় না। তো আমার ইমপ্রুভমেন্ট বা বেরিয়ে আসা সেখান থেকে আমি ৬ মাসের জন্য লুপ্তপ্রায় হয়ে গেছিলাম। উম সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুধুমাত্র WhatsApp টা আমার ছিল কাজের জন্য। বাকি সমস্ত জায়গা থেকে আমি আমার মানে নিজেকে ঠিক করার জন্য বাদ দিয়ে দিয়েছিলাম। And then ধীরে, ধীরে নিজের উপরে নিজের বেসিক নিডস গুলো, নিজের বেসিক খুশি থাকা। যেমন আমি বলছি আমার একটা ভালো লাগার গল্প। আমি সানডে সাসপেন্স শুনতে ভীষণ আমি অ্যাডিক্টেড। আমি ছাড়া কাজ করতে পারি না। মানে আমি রাতে যদি ২ঃ০০ র সময় কাজ করি আমি শুনবো। আর সবচেয়ে বড় কথা, আমি ফেলুদার একেকটা গল্প কম করে ২০০ থেকে ৩০০ বার শুনেছি। মানে রিপিটেডলি শুনেছি। উম মানে আমার মানে ওটা আবার ভালো লাগা। আমি যদি এখন ওটা ছাড়ি তা আমি এখনো ২ ঘন্টা কাজ করতে পারব। তো why not? তো সবার লাইফে এরকম একটা জিনিস আছে যেটা দিয়ে ওর ভালো থাকে। মানে হট করে ভালো হয়ে যায়। মানে এরকম। কারো চা পানীয়তে হতে পারে, কারো গানে হতে পারে, কারো উম ডেস্ক ক্লিনিং মানে ঘরটা পরিষ্কার করলাম। কিছু প্ল্যান বানালাম, কিছু পড়লাম, গল্পের বই পড়লাম। হোয়াটএভার যেটা তোমার মনে হয় যে আপাতত এই মুহূর্তটাকে যে আপকামিং 1 আওয়ার এখন ১২টা বাজলে ১টা পর্যন্ত যদি মুডটা ভালো হয়ে যায়, তার জন্য আমাকে এখন এই ১ ঘন্টার মধ্যে যা খুশি তাই করতে হবে। এক্সেপ্ট আর ওইগুলো চিন্তা ভাবনা, কে কি ভাবলো, কে কি করলো, এগুলো বাদ দিতে হবে। মানে শুধুমাত্র ওই সময়টা আমি ১ ঘন্টাটাকে নিজের উপর ফোকাস করব। এই টাইমটা ওই ১ ঘন্টা করতে ফোকাস টাইমটা বেড়ে যাবে। তখন অটোমেটিক্যালি মানুষের আর কোনো কিছু যায় আসবে না। তখন এত কাঠখোট্টা হয়ে যায় মানুষ। আর সেটা well and good, খুব ভালো।
আমি সেটাই মনে করি। খুবই ভালো। তো বেশি বাক্য এই যে একটা ইনসিকিউরিটি কথা বললাম যে মেয়েরাই মেয়েদের আমাকে বিশেষ করে আমার জীবনে এরকম অনেক মহিলা এসছে যারা আমাকে ছোট করেছে। কিন্তু আমি তাদের আমি এখন খুব একটা তাদের কথা গায়ে লাগে না। তারা আমাকে আমার সাথে মানে কথা বলে, সব কিছু করে। কিন্তু তাও গায়ে লাগে না আমার। কিন্তু আমি সেই ডিপ হ্যাঁ, রিলেশন এর ডিপ সম্পর্কে তাদের একটা উম সে আমার বন্ধু হতে পারে, আ দিদি হতে পারে, কাকিমা হতে পারে, জেঠিমা হতে পারে, মাসিমা হতে পারে, anybody কিন্তু এখন আমার যে কেউই বলুক না কেন except my parents আমার কারো কথায় কিছু গায়ে লাগে না। আর আমি কাউকে fully trust ও করি না। করা উচিতও না এখনকার দিনে। ঠিক আছে, অনেক বাক্য ব্যয় করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে ফলো করো আ Instagram এ, Facebook এ আম and subscribe my YouTube channel. প্লিজ। ধীরে, ধীরে আমি আশ্রমের ভিডিও আপলোড করব। আমার এখান থেকে বাড়ির থেকে আশ্রমের দূরত্ব ৬৫ কিলোমিটার। তো আমাকে গিয়ে করতে হবে। আর একটু সময় নিয়ে করতে হবে। আমি এখানে থাকলেও কাজে থাকি, ওখানে থাকলেও কাজে থাকি। তো এটা আমার ব্যর্থতা যে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না। করা উচিত। তাহলে আমার একটা দিক খুলবে, পাবলিক জানতে পারবে। আমার আশ্রমটা একটু এগিয়ে যাবে। আমাদের আশ্রমটা একটু এগিয়ে যাবে। তো একটু সাপোর্ট করো সবাই। ভীষণ এক্সহস্টেড লাগছে আমাকে দেখতে। কারণ আমি এক্সহস্টেড। সারাদিন খেটেছি। অ্যান্ড সকালে উঠেছি। বহুত সকালে উঠেছি। তারপরে কাজ করেছি। তারপরে একটু কাজ ছিল অফিসের ওরকম ধরনের কাজ মানে অফিসের যেটা কাজ থাকে সেটা ১০ টায় গেছি, ৬ টায় এসছি। তারপরে আবার কাজ করেছি। এখন খেয়ে দেয়ে একটু বসেছি। আবার কাজ করব। কখন ঘুমাবো জানি না। তো ঠিক আছে। টাটা। ভালো থেকো, সুস্থ থেকো। আর আসছি পরে একটা নতুন ভালো একটা ভ্লগ নিয়ে যেখানে আমি এই বকবক করা ছাড়া অন্য কিছু বলব অ্যান্ড ইনসিকিউরিটির কথাও বলব। টাটা। গুড নাইট। হ্যাপি ওমেন্স ডে।